দর্শক সবাইকে আমন্ত্রণ শুরু করছি চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন বিভাগীয় খবরে। আপনারা সবাই জানেন যে চ্যানেল 24 এর এই আয়োজনে বিভাগ ভিত্তিক ভিন্ন রকম সব খবর উপস্থাপন করা হয়। আজ আমি শাহরিন জেবিন আপনাদের সামনে হাজির হয়েছি রাজশাহী বিভাগের সব জেলা ভিত্তিক খবর নিয়ে। দর্শক, আয়োজনটা যখন আজ রাজশাহী বিভাগের, তখন শুরুর খবরটাও জানাবো রাজশাহী জেলার। সেখানকার সড়কের নান্দনিক বাতিগুলো যেন একরকম গলার কাঁটায় পরিণত হয়েছে, কারণ অস্বাভাবিক বিদ্যুৎ বিল গুনতে গুনতে হিমশিম খাচ্ছে রাজশাহী জেলা সিটি কর্পোরেশন। এরই মধ্যে বিদ্যুৎ বিল বকেয়া জমা পড়েছে 43 কোটি। আর এমন অস্বাভাবিক বিদ্যুৎ বিল নিয়ে প্রশ্ন তুলছে সেখানকার নগরবাসীও। কোথাও প্রজাপতির মতো ডানা মেলে আলো দিচ্ছে সড়ক বাতি, কোথাও আবার স্নিগ্ধতা ছড়াচ্ছে মুকুট বাতি। নান্দনিক সব সড়ক বাতি রাতের আধার কাটিয়ে রাজশাহী নগর করেছে আলোকিত। বিদেশ থেকে আনা দৃষ্টিনন্দন সড়ক বাতিগুলোর কারণে রাজশাহী নতুন করে তকমা পেয়েছে আলোর শহর হিসেবে। মহানগরীর তালাইমারি চৌরাস্তা থেকে কোর্ট, রেলগেট থেকে বিমানবন্দর, কাশিয়াডাঙ্গা থেকে বিলশিমলা, আলিফলাম মিম ভাটার মোড় থেকে বিহাস পর্যন্ত 23 কিলোমিটার সড়কে আধুনিক নান্দনিক সড়কবাতি রয়েছে। প্রায় 15 মিটার দূরত্বে বসানো হয়েছে পোল। এছাড়া 18টি মোড়ে পোলে ফ্লাড লাইটও বসানো হয়েছে। এই সুনামের মাঝে সড়কবাতির ব্যয়ের হিসাব ভুলে গিয়েছিল নগর কর্তৃপক্ষ। বছর 2-1 ধরে ক্রমাগত এসব বাতি জ্বালানোর পর সম্প্রতি নগরবাসী জেনেছে এই খাতে নেসকোর কাছে বিদ্যুতের বকেয়া পড়ে রয়েছে অন্তত 43 কোটি টাকা। এমন অবস্থায় এই খাতের দুর্নীতি অনুসন্ধানের দাবি নগরবাসীর। গোটা বাংলাদেশের মধ্যে আলোকিত শহর হিসেবে রাজশাহী শহর পরিচিত। তো আমরা একটা জিনিস আমাদের চিন্তা করতে হবে, আমরা বুঝতে পারলাম পরবর্তীতে যে আমাদের লাইটগুলো অনেক সৌন্দর্য বর্ধন করছে, বাট সেই অনুযায়ী যে বিল প্রদান করার দরকার সেটা কর্পোরেশন দিতে পারছে না। সিটি কর্পোরেশনের কাছে প্রচুর পরিমাণে প্রায় 40-45 কোটি টাকার মতো নাকি বকেয়া বিল আছে। এটা আসলে শহরবাসী জানতো না। তো আমরা এখন যা দেখছি যে লাইটের মাঝে মাঝে পোলের যে আলোগুলো কমিয়ে দিয়েছে, তারপরেও আলো স্বল্পতা কমেনি। এটা ঠিকই আছে। তো আসলে এটা আমার মনে হয় যে এটা পরিকল্পনা ভুল ছিল। আমাদের দরকার রোডে আলো, কিন্তু এখানে আসলে আলোর পরিবর্তে হচ্ছে যে এখানে বেশি পোল বসিয়ে একটা হলো যে লোপাটের দুর্নীতি হয়েছে ওই সরকারের আমলে, যেটা এখন হলো যে ভোগ করছি আর আমরা এখানকার সাধারণ মানুষগুলো। যদিও এরই মধ্যে ব্যয় কমাতে এবং দায় মেটাতে সড়কবাতির আলো 50% কমিয়ে ফেলেছে সিটি কর্পোরেশন। পুরো নগরী জুড়ে প্রতিটি সড়কে একটি পোল বাদ রেখে বাতি জ্বালাচ্ছেন তারা। নগরীতে সড়ক বাতিগুলোর পোল একটি থেকে আরেকটির দূরত্ব 15 মিটার। বর্তমানে 30 মিটার বেশি দূরত্ব রেখে বাতিগুলো জ্বালানো হচ্ছে। এরপরও নগরীতে আলোর স্বল্পতা নেই। তাই প্রশ্ন উঠেছে, তাহলে কেন এই অপচয়? আলোক সজ্জা এটা একটা জিনিস, আর আলোর বিলাসিতা এটা কিন্তু আরেকটা জিনিস। এর সাথে সাথে আরও যে জিনিসগুলো আছে, আপনার ধরেন যে বায়োডাইভার্সিটির একটা প্রশ্ন চলে আসে। তারপরে যেটা আছে আপনার বিদ্যুতের অতিরিক্ত ব্যবহার। এখন যদি আমরা প্রথমত বিদ্যুতের কথা বলি, যে আমাদের আসলে বিদ্যুতের স্বল্পতা আছে। এই সীমিত বিদ্যুৎ নিয়ে আমরা তো আমাদের কলকারখানা গৃহস্থালির কাজ কারবার চালাবো। সেই বিদ্যুৎ যদি আমার এরকম পথে ঘাটে দিয়ে আসলে অপচয় হয়, আসলে অপচয় বলতে আমি যেটা বোঝাচ্ছি যে আলোক সজ্জা এক জিনিস আর আলোর প্রয়োজনীয়তা একটা জিনিস। আপনার একটা রাস্তায় যদি কথার কথা 100টা পোলে আপনার প্রয়োজন মিটে যায়, যে আলোর যে ব্যবহার, যেটার ক্ষেত্রে আমার নিরাপত্তা জড়িত, সেখানে আমি 200টা পোল কেন ব্যবহার করব? তো এইখানে আমাদের আসলে ওইরকম সজাগ দৃষ্টিপাত ছিল কিনা আমি এটা নিয়ে সন্দেহ পোষণ করি। রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও বিভাগীয় কমিশনার দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির জানান, বিদ্যুতের অপচয় কমিয়ে ধীরে ধীরে বকেয়া পরিশোধের উদ্যোগ নেওয়া হচ্ছে। বিদ্যুৎ কিন্তু প্রতুল না, একেবারে অপর্যাপ্ত না। কিন্তু আমি যদি বিদ্যুৎটা কম ব্যবহার করি, আরেকজন ব্যবহার করতে, আমার কৃষিতে ব্যবহৃত, আমার শিল্পে ব্যবহৃত, সব কিছু ব্যবহৃত হবে। আমার টাকা থাকলে আমি এতগুলো বিদ্যুৎ ব্যবহার করব না।
তো সেই অংশ হিসেবে আমরা ইচ অল্টারনেটিভ অর্থাৎ আমাদের যে বিদ্যুতের পিলার আছে, খুঁটি আছে, একটা অল্টারনেটিভ পরপর চালাচ্ছি। তাতে আমি কিছু বিদ্যুৎ সাশ্রয় করতে পারি, 50% বিদ্যুৎ সাশ্রয় করতে পারি, এটা একটা হয়েছে। আর দেখা গেছে সিটি কর্পোরেশন থেকে বিদ্যুৎ বিল যথাযথ সময়, প্রতি মাসে আমার 50 লাখ টাকার মতো বিল আসে, সেই টাকাটা পরিশোধ করতো না। তো আমি আসার পরপরই প্রতি মাসে 50 লাখ টাকা করে বিদ্যুৎ বিল দিয়ে যাচ্ছি এবং গ্যাপটা কমেছে। আমাদের প্রায় 43 কোটি টাকার মতো বিদ্যুৎ বিল বকেয়া ছিল। এটা আমরা চেষ্টা করব কয়েক মাসের মধ্যে এটিকে পূর্ণ পরিশোধের দিকে আমি যেতে চাই। 103 কোটি 7 লাখ টাকা ব্যয়ে 2021-22 অর্থ বছরে নান্দনিক সড়ক বাতি স্থাপন করা শুরু করে রাজশাহী সিটি কর্পোরেশন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। অতিরিক্ত বিদ্যুতের বিলে যখন বেহাল দশা রাজশাহী জেলা সিটি কর্পোরেশনের, তখন সৌর বিদ্যুতে বদলে গেছে বগুড়া জেলার যমুনার দুর্গম চরাঞ্চলের চিত্র। বুঝিয়ে বলছি বিষয়টা। যমুনার দুর্গম চরাঞ্চলে এখন কুপি আর হারিকেনের বদলে ঘরে ঘরে জ্বলছে সৌরবাতি, চলছে টেলিভিশন, ফ্যান, এমনকি সড়ক বাতিও চলছে সৌর বিদ্যুতেই। এছাড়াও বগুড়ার প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীরা বর্তমানে লেখাপড়া করছেন এই সৌরবাতির আলোতেই। সমতল ভূমি থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন যমুনার দুর্গম চরাঞ্চলে যাতায়াতের একমাত্র মাধ্যম নৌকা। উপজেলা সদর থেকে অনেকটা পথ গিয়ে এরপর নৌকায় নদী পেরিয়ে যেতে হয় চরগুলোতে। তবে জীবন থেমে নেই সাধারণ মানুষের। অনেক চরেই এখনও পৌঁছেনি বিদ্যুৎ সুবিধা, তাই চরবাসী ঝুঁকেছেন সৌর বিদ্যুতে। অধিকাংশ বাসিন্দাদের টিনের চালে সোলার প্যানেল বসেছে। রাতের অন্ধকারে কেরোসিনের কুপি আর হারিকেনের বদলে এখন ঘরে ঘরে জ্বলছে সোলার বাতি। শিক্ষার্থীরা পড়াশোনা করছেন সেই আলোয়। টিনের ঘরের প্রচণ্ড গরম থেকে রক্ষা পেতে লাগানো হয়েছে ফ্যান। বিদ্যুৎ সুবিধা মেলায় অনেক ব্যাটারি চালিত অটোরিকশা চলাচল করছে চরে। মানুষ সহজেই যেতে পারছেন এক জায়গা থেকে অন্যখানে। প্রায় সব চরেই বসানো হয়েছে মোবাইল টাওয়ার, ফলে ইন্টারনেট সুবিধাও এখন হাতের মুঠোয়। সৌর বিদ্যুতে পরিবর্তনের ছোঁয়া লেগেছে তাদের জীবনধারায়। লেখাপড়া ভালোভাবে করতে পারেন 1 নম্বর আলোতে। এখন আমার সন্তানদের লেখাপড়া ভালো হয় সোলার আলো দিয়ে। সব সময় মনে করেন আমরা সৌর বিদ্যুৎ দিয়ে উপকৃত। পাশাপাশি কারেন্ট আসলে অল্প কিছুদিন ধরে, কিন্তু কারেন্টের দিকটা বলতে গেলে অনেক কিছু, এটা খুব দুঃখজনক। আর যে কয় টাকা বিল নেয় তার চেয়ে 3 গুণ হয়রানি। সৌর বিদ্যুৎ এটা তো আমার ইচ্ছা স্বাধীন। আমি যদি আল্লাহ পাক শুধু দিন দেয়, একটু রোদ হয়, তাহলে আমার আর কোনো টেনশন নেই। আমাদের পূর্বপুরুষেরা অনেক কষ্ট করে গেছে, আমরাও কষ্ট করছি। আমি ল্যাম্পের আলোতে পড়াশোনা করছি, আমি হারিকেনের আলোতে পড়াশোনা করছি। গা ঘামে যেত, করার কিছু ছিল না, হাত পাখা ব্যবহার করতাম, কাপড়ের হাত পাখা। চরের মধ্যেই গড়ে উঠেছে নিত্যপণ্যের বাজার। জীবন সংগ্রামে সাফল্য পেতে অনেকে শুরু করেছেন ব্যবসা বাণিজ্য। একসময় সন্ধ্যা হলে যেখানে নেমে আসতো রাজ্যের অন্ধকার, সেখানে রাস্তাঘাটেও লাগানো হয়েছে সড়ক বাতি। ছোট বড় সব ব্যবসা প্রতিষ্ঠানেই সোলার বাতির ব্যবহার হচ্ছে। গভীর রাত পর্যন্ত হয় বেচাকেনা। চায়ের দোকানে চলছে টেলিভিশন। সারাদিনের হাড়ভাঙ্গা পরিশ্রম শেষে চা খাওয়া আর টিভি দেখা এখন তাদের অন্যতম বিনোদন। সন্ধ্যায় যায় বাড়িতে যায় ওই নম্প জ্বালায় ভাত খাইতাম। এখন তো বাজারে রাত 12টা পর্যন্ত থাকি, কারণ বিদ্যুৎ সরবরাহ হওয়ার পরে আমরা 12টা-1টা পর্যন্ত বাজারে মানুষজন থাকে আর কি। গরম লাগছে, আন্দা বাড়ার কষ্ট হয়েছে, বাতি জ্বলে নাই, সব দিক দিয়ে কষ্ট না। এখন তো আর সেই কষ্টটা নাই। বিদ্যুৎ আসার কারণে সুযোগ সুবিধা ভালো হয়েছে। এর কারণে মানুষ সময় কাটায়, সারাদিন পরিশ্রম করার পরে সে বাজারে একটু চাটা খায়। জনপ্রতিনিধিরা বলছেন অধিকাংশ মানুষই বিভিন্ন কোম্পানি থেকে কিস্তিতে সোলার প্যানেল কিনেছেন। চরের সব বাড়িতে বিদ্যুৎ সুবিধা নিশ্চিতে প্যানেলের দাম কমানোর দাবি তাদের। আমরা সোলারকে আরও উন্নত করতে পারি এবং প্রত্যেক মানুষের বাড়ি বাড়ি সাপ্লাই দিতে পারি। আমিও চিন্তা ভাবনা করতেছি যে সোলারিজম করা যায় কিনা আমার বাসা, কারণ টাকা পয়সা লাগে না। তো পল্লী বিদ্যুতে অনেক টাকা পয়সা লাগে, এখানে একটা সমস্যা। আমি আশা রাখবো যে সৌর বিদ্যুৎ কোম্পানি যদি অধিকতর ইন্টেলিজেন্সের মাধ্যমে, উন্নত প্রযুক্তির মাধ্যমে বাড়ি বাড়ি আরও অধিকতর সহজ কিস্তিতে সাপ্লাই দিতে পারে, তা আমি মনে করি ভালো। বগুড়ার সারিয়াকান্দি, সোনাতলা ও ধনুট উপজেলায় যমুনার মোট 71টি চরে প্রায় 1.5 লক্ষাধিক মানুষ বসবাস করেন। ফরহাদুজ্জামান শাহী, চ্যানেল 24, বগুড়া। এদিকে সিরাজগঞ্জের কাটাখালী নদী হারাচ্ছে তার জৌলস। দখল, দূষণ আর সঠিক খননের অভাবে এই নদীটি এখন প্রায় বিলীনের পথে।
এমনকি ময়লা আবর্জনা ফেলে কাটাখালী নদী পরিণত হয়েছে ভাগাড়ে। স্থানীয়দের দাবি দ্রুতই নদী খনন এবং সংস্কার করে ফিরিয়ে আনা হোক কাটাখালী নদীর ঐতিহ্য। সিরাজগঞ্জ শহরের বুক চিরে বয়ে গেছে কাটাখালী নদ। দেখে বোঝার উপায় নেই একসময় এই নদে চলত বড় নৌযান। দীর্ঘদিন সংস্কার না করায় দখল দূষণে অস্তিত্ব হারাতে বসেছে নদটি, পরিণত হয়েছে ময়লার ভাগাড়ে। আবর্জনা ও কচুরিপানায় ভরাট হয়ে গেছে বেশিরভাগ অংশ, নেই পানির প্রবাহ। বদ্ধ থাকায় পানিতেও রয়েছে দুর্গন্ধ, এতে চরম ভোগান্তি পোহাচ্ছেন স্থানীয়রা। বেড়েছে মশামাছির উপদ্রব। কাটাখালী তার ঐতিহ্য হারিয়ে ফেলেছে। এখন পর্যাপ্ত ময়লা আবর্জনা ফেলা হয়, নদীতে কোনো প্রবাহ নাই এবং দুই পাশ সংস্কার না করার কারণে এখানে একটা ভীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আপনারা জানেন যে এই দুর্গন্ধ এবং আবদ্ধ পানির কারণে পর্যাপ্ত ডেঙ্গু মশার সৃষ্টি হচ্ছে। মানুষ অতিষ্ঠ এই ময়লা আবর্জনার জন্য এবং দুই পাশ দিয়ে গন্ধ এবং মানুষ পোকামাকড়ের কারণে যাতায়াত করতে পারে না। তাই আমি একজন সিরাজগঞ্জের সচেতন নাগরিক হিসাবে মানুষের ভালোর জন্য স্থানীয় প্রশাসনের কাছে আমার জোর নিবেদন, এই কাটাখালীকে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক। নদটি সংস্কারের দাবিতে মানববন্ধন সহ নানা কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। দাবি জানান দ্রুত খনন করে নদীটির হারানো ঐতিহ্য ফিরিয়ে আনার। আমাদের জাহানারা উচ্চ বিদ্যালয়ের পাশে কাটাখালী নামে একটা নালা আছে। নালাটা খুবই দূষিত, এখানে প্রচুর আবর্জনা, নোংরা আবর্জনা ফেলা হয়, এখানে দুর্গন্ধ ছড়ায়, আমাদের ক্লাসে পর্যন্ত দুর্গন্ধ যায়। কাটাখালী এটা হচ্ছে অনেক অপরিষ্কার, এটা আমরা পরিষ্কার চাই। এখানে আমাদের অনেক অসুবিধা হয়, এখানে অনেক ময়লা আবর্জনার কারণে অনেক মশামাছি, পোকামাকড় ইত্যাদি হয়, এর ফলে আমাদের অনেক অসুস্থতার কারণ হতে পারে। কাটাখালীতে একসময় এখান দিয়ে বড় বড় নৌকা চলতো, বড় বড় লঞ্চ চলতো, এটা পাটের বন্দর ছিল, সেটা এখন আসলে বন্ধ হয়ে পড়েছে। যার কারণে আবারও আমরা নতুন করে সেই পুরাতন যে আমাদের ঐতিহ্যবাহী কাটাখালী, সেটা আমরা ফিরিয়ে পাওয়ার জন্য ছাত্রছাত্রীদেরকে সঙ্গে নিয়ে এবং সিরাজগঞ্জের সকল জনতাকে সঙ্গে নিয়ে আমরা আন্দোলনে নেমেছি, যাতে আমাদের পুরাতন ঐতিহ্য ফিরে আসে। কাটাখালী নদ রক্ষায় জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি বর্জ্য ব্যবস্থাপনার আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। পৌরসভা যে বর্জ্য ব্যবস্থাপনা আছে, এটা যে পর্যন্ত উন্নয়ন না হবে, এটা প্রতি বছর না খুললেও এটা আসলে ঠিক রাখা সম্ভব না। এই জন্য আমি রিকোয়েস্ট করব যে পৌরসভা যাতে একটা প্রজেক্ট নেয়, যাতে এই নদীতে বজ্র অথবা ময়লা পানি, নর্দমা কিংবা আপনার এই জিনিসগুলো যাতে না ফেলে। তাদের সংস্থা এখানে দূষিত করতেছে, তাদের সকলকে সচেতন হতে হবে এবং সচেতনতা বৃদ্ধি করলেই আমাদের এই কাটাখালী যে ইটা আছে, সমস্যাটা আছে, এটা সলভ হবে। সিরাজগঞ্জের ব্যবসা বাণিজ্য প্রসারের লক্ষ্যে ব্রিটিশ আমলে খনন করা হয়েছিল নদটি। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। দর্শক, এবারে আপনাদের নিয়ে যাব পাবনার তারাস রাজবাড়িতে। 200 বছর ধরে সগৌরবে এই রাজবাড়িটি পাবনা জেলার বুকে দাঁড়িয়ে আছে। স্থাপত্যের দিক দিয়ে ইউরোপীয় রেনেসাঁ রীতির সাথে মিল রয়েছে এটির, অথচ সংস্কার আর সঠিক যত্নের অভাবে ঐতিহ্য হারাতে বসেছে এটিও। প্রত্নতাত্ত্বিক নিদর্শন কালের সাক্ষী হয়ে এখনও পাবনা পৌর শহরের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে তারাস রাজবাড়ি। ব্রিটিশ শাসনামলে দৃষ্টিনন্দন এ ভবনটি নির্মাণ করেন তৎকালীন জমিদার রায় বাহাদুর বনমালী রায়। প্রাসাদের সামনের প্রবেশ দরজায় দুই পাশে দুটি করে 4টে স্তম্ভ, সামনে ফুলের বাগান, আর প্রধান রাস্তা থেকে তাকালেই চোখে পড়বে দৃষ্টিনন্দন শৈল্পিক স্থাপনা। প্রায় 200 বছরের ঐতিহ্য বহন করে চলেছে বনমালী রায় বাহাদুরের ঐতিহাসিক জমিদার বাড়ি তারাস ভবন। তবে দীর্ঘদিন সংস্কারের অভাবে নিদর্শনটি তার ঐতিহ্য হারাতে বসেছে। ভবন থেকে খসে পড়ছে প্লাস্টার, কোথাও দেখা দিয়েছে ফাটল, বেরিয়ে পড়েছে ইট। এসব দেখে হতাশ দর্শনার্থীরা। এই নিদর্শনে আমরা একটা সাক্ষী হতে পেরেছি। তবে এখানে একটা দুঃখের বিষয় হলো, এখানে সংস্কার এবং রক্ষণাবেক্ষণে কিছু আমরা গাফলতি দেখতে পাচ্ছি। এগুলো যদি প্রশাসন, যারা অথরিটি আছে, তারা যদি এগুলো ম্যানেজমেন্ট সঠিক ব্যবস্থা নেয়, তাহলে ইনশাল্লাহ আমরা এটা আরও ভালো এনজয় করতে পারবো এবং ফ্যামিলি পারপাসে আমরা সবাই আসতে পারবো। এই জায়গাগুলো আসলে আমরা অনুভব করতে পারি যে আমাদের ঐতিহ্য এবং সংস্কৃতি কতটা ডিপলি রুটেড। কিন্তু এইগুলোর যখন এরকম অবহেলা বা এরকম ভগ্নদশায় দেখা হয়,
তখন অনুশোচনা হয় যে আসলে কি আমাদের যারা মানে হচ্ছে এগুলোর দায়িত্বশীল আছেন তারা কি আসলে আমাদের মতো অনুভব করে কিনা। আমাদের যে বিনোদন করা, বাচ্চাদের নিয়ে যে ঘুরতে যাব, সেই জায়গাটা নাই, খুবই সংকীর্ণ। যেটুকু আছে সেটা মেরামত করা হয় না। সেটা যদি একটু মেরামত করতো, আমরা বাচ্চারা সময়কালে বিকেলে একটু ঘুরতে বের হতে পারতাম। পাবনা শহরে নেই তেমন কোনো বিনোদন কেন্দ্র, তাই এখনো তারাস ভবনে ছুটে আসেন দর্শনার্থীরা। ঐতিহ্য সংস্কৃতি টিকিয়ে রাখতে এবং নতুন প্রজন্মকে জানাতে এসব পুরাকীর্তি সংস্কারের মাধ্যমে ধরে রাখার দাবি দর্শনার্থীদের। এই পুরাতন প্রতীকগুলো যদি আমরা একটু সংস্কারের মাধ্যমে আমরা এখানে একটা টুরিস্ট পয়েন্ট কিংবা আমাদের এই সংস্কৃতিটা আমাদের অ্যাকচুয়ালি রায় বাহাদুরের প্রতীক। পাবনা শহরে তেমন কোনো পার্ক টার্ক ওইভাবে নাই। আমাদের আরও এরপরে খেয়াল করে কিছু পার্ক বা এই যে এই বিনোদনের জায়গাগুলো আর একটু ভালো করে মেরামত করতে হবে। পাবনার তারাস ভবন সংস্কারের তালিকাভুক্ত রয়েছে, কিছু কাজও চলছে বলে জানান প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক। আমরা আসলে প্রায়োরিটি বেসিসে কাজ করতে হয়, এর চেয়েও বেশি ধ্বংসপ্রাপ্ত যেগুলো সেগুলোর দিকে একটু বেশি নজর দিতে হয় আগে। তো এবার দেখি পাবনা তারাস ভবনেও কিছু কাজ করা হবে। এখানের মধ্যে পদ সৃজন করা হয়েছে, তো আমরা জনবলের প্রস্তাব তো পাঠিয়েছি হেড অফিসে। হেড অফিস থেকে আমি ওই লোকবলের এটা এই মুহূর্তে আমি বলতে পারছি না যে আপডেটটা। সরকারি অনুমোদন থাকার পরও তারাস ভবনে দাপ্তরিকভাবে এখনো অফিস চালু হয়নি, যে কারণে এখানে রাজস্ব বিভাগের কর্মকর্তা কর্মচারী কেউই নেই। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। 11 মাথাওয়ালা নারিকেল গাছ শুনতে অবিশ্বাস্য মনে হলেও বিরল প্রজাতির এই গাছটির দেখা মিলবে নাটোরে গেলেই। স্থানীয়দের কাছেও এই গাছটি রহস্যে ঘেরা, যা দেখতে প্রতিদিনই ভিড় জমাচ্ছেন বিভিন্ন জেলা থেকে দর্শনার্থীরা। প্রকৃতির এক মহৎ সৃষ্টি হলো গাছপালা, আর সেই গাছ যদি হয় রহস্যময় তাহলে তো কথাই নেই। এমনই একটি গাছের দেখা মিলেছে নাটোরের গুরুদাসপুর উপজেলার মসিন্দ ইউনিয়নের কাছিকাটা স্কুল অ্যান্ড কলেজ চত্বরে। এটি বিরল প্রকৃতির 11 মাথার একটি নারকেল গাছ। রহস্যে ঘেরা এই গাছটির বয়স 40 থেকে 45 বছর বলে জানান স্থানীয়রা। গাছটি গোড়া থেকে 4 থেকে 5 হাত বেড়ে দ্বিখণ্ডে বিভক্ত হয়েছে। 2 অংশেই 6টি মাথা রয়েছে। নারকেল গাছের মোট 12টি মাথা থাকলেও একটি মাথা শুকিয়ে নষ্ট হয়ে গেছে, আর বাকি 11টি মাথা সবুজ আর প্রাণবন্ত অবস্থায় রয়েছে। এই ডাবের পানি খাইলে সাপ কামড় দিলে বলে কিছু হয় না, এসব গুরুজনের কথা। এটা বছরে 1 দিন ধরে কিংবা ধরে না, এইভাবে ধরতে থাকে। এই গাছ যখন আমরা বয়স, যখন আমার বুদ্ধি তখন থেকেই, তখন তো এই মাথা এত ছিল না, তখন 3 থেকে 4টি মাথা ছিল। তো এখন আস্তে আস্তে ধরেন মাথাটা বৃদ্ধি পাচ্ছে। এরকম যে এতগুলা মাথা নিয়ে একটা গাছ, এটা আসলে আমার লাইফে ফার্স্ট, আমি প্রথম দেখছি, আমি কখনো দেখি নাই। ভালো লাগছে, পরিবেশটাও সুন্দর আছে, জায়গাও খুব সুন্দর। একটা স্কুলের সামনে এরকম একটা গাছ, 11টা মাথায় ঘিরে যেন রহস্য লুকায়িত রয়েছে। এই এলাকায় একটা চাঞ্চল্যকর ঘটনা। এই ঘটনাবহুল গাছটা দেখতে কিন্তু দূর দূরান্ত থেকে লোক ইতিমধ্যে কিন্তু আসতে শুরু করেছে। রহস্যময় গাছটি দিন দিন আরও বেশি রহস্যময় হয়ে উঠছে। বিরল প্রকৃতির গাছটি দেখতে প্রতিদিন দূর দূরান্ত থেকে ভিড় করছেন অসংখ্য মানুষ। আমি বরিশাল থেকে আসছি, বোনের বাড়িতে যাব, কিন্তু এই পথে দেখলাম একটা নারকেল গাছ, 10 মাথা না কয় মাথা যাই হোক, বাংলাদেশে এত সুন্দর একটা গাছ এই প্রথম দেখলাম। এই জায়গা থেকে মানুষজন আসছে, ঢাকা থেকে, তারপরে বরিশাল থেকে আসি। আগে এত আসিল, এই হঠাৎ কয়েকদিনের ভিতরেই সব গাছে মানুষ আসি পরিচালনা করতেছে, গাছের ছবি তুলতেছে, দূরে থেকে আসি দেখি যাচ্ছে, বেড়াচ্ছে। ইতোমধ্যে এই গাছের কারণে কাছিকাটা গ্রামটি অনেকের কাছে পরিচিতি লাভ করেছে, আর গাছটির পরিচর্যা এবং সংরক্ষণে দ্রুত পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানান স্থানীয়রা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। এবারে শীতে যেন কমলাতেই ভাগ্য ফিরছে নওগাঁর কমলা চাষিদের, কারণ সেখানকার মাটির গুণগত মান আর রোগবালাইয়ের আক্রমণ না থাকায় উত্তরের জেলা নওগাঁতে বেড়েছে বাণিজ্যিকভাবে কমলার চাষ। আর শীতের মৌসুম হওয়াতে কমলার চাহিদা এতটাই বেড়েছে যে মাঠ থেকেই তা কিনে নিয়ে যাচ্ছেন পাইকাররা।
ইউটিউবে চাষ পদ্ধতি দেখে আগ্রহ তৈরি হয়েছিল শফিকুলের। এরপর নিজেদের 1 বিঘা জমিতে শুরু করেন কমলা চাষ। এবার প্রতি গাছে ফলন এসেছে অন্তত 25 কেজি। সার কীটনাশকের খরচ তেমন নেই, তাই বড় লাভের সম্ভাবনা দেখছেন তিনি। আরেক চাষি আশরাফুল এবারই প্রথম ফল ধরেছে তার বাগানে। আকারে কিছুটা ছোট হলেও ফলের স্বাদ আছে বেশ, আর তাই মাঠ থেকেই নিয়ে যাচ্ছেন পাইকাররা। উত্তরাঞ্চলের নওগাঁ ছাড়াও আশপাশের জেলাগুলোতেও কমলার বাণিজ্যিক চাষ শুরু হয়েছে কয়েক বছর ধরেই। কমলার যে স্বাদ, এটার রসের স্বাদ একই স্বাদ, গন্ধ বাসনা সব একই, কোনো রকম তুলনা নেই। প্রত্যেকটা গাছে মনে করেন যে 20 কেজি 25 কেজি, আর কি এবারে গড় 20 কেজি আসবো। 21-এর জানুয়ারি মাসের ওই দিকে এটা লাগানো পড়ছে। জানুয়ারি মাসে লাগানো পড়ছে, 1 বছর পরে এটা ফুল আসে। তারপরে 1 বছর পরে ফুল আসে, পরের বছর আবার মনে করেন যে ওই 21-এ লাগানোর পরে 22-এ ফুল আসে। ফুল আসার পরে ওই বছরের অল্প কিছু সংখ্যা গাছে আমি পাই। পরের বছরে যায় এটা আরও দ্বিগুণ হয়ে যায়, কারণ এটা গাছে থাকে অনেক টাইম। মার্চ মাসে ফুল আসে, আপনার হলো নভেম্বর ডিসেম্বরে যায় এটা আপনার পাকে, ওই টাইমে এটা নামানো হয়। চাহিদা মানে কি, দক্ষিণ দিককার লোক যত ব্যাপারী সব চলে আসে। মান্দা থানার লোক আসে দেখে বলিচ্ছে দেখতে তো খুব সুন্দর লাগান যায়, আর চারা কোথায় পাওয়া যায়। তাই আমি বললাম যে আমার ভাসটা চুয়াডাঙ্গা থেকে আনাই ফলটা লাগাছে, বুঝছেন। তো ওরা আমি আবার এই গাছের ডাল নিয়ে যা স্টেপ দিছি আমার গাছতি, তো দেখা যাক আল্লাহ দিলে হবে। তো এই যে পার্শ্বে বাগান এটা তো দিছি। কৃষি বিভাগ বলছে মাটির গুণগত মানের কারণে কমলায় রোগবালাই নেই বললেই চলে। বাড়তি মুনাফার আশায় অনেকেই ঝুঁকছেন মৌসুমি এই ফল চাষে। এই বরেন্দ্রর মাটি কিছুটা অ্যাসিডিক, যেটা ফল চাষের জন্য উপযোগী। এখানে বিভিন্ন প্রকার ফল চাষাবাদ হয়ে আসছে, বিশেষ করে আম, ড্রাগন এবং সাইট্রাস জাতীয় ফল। এই সাইট্রাস জাতীয় ফলের মধ্যেই কমলা একটা। এই কমলারও চাষ আমাদের এই নওগাঁ জেলায় সম্প্রসারণ হচ্ছে। এর মধ্যে আমাদের মহাদেবপুর এবং ধামুরহাট পত্নীতলাতেও বেশ কিছু বাগান বাণিজ্যিকভাবে কমলার বাগান করছে, এবং এই বাগানগুলোর আমাদের কমলার যে বেয়ারিং সেটাও অত্যন্ত চমৎকার এবং ফল দেখতেও সুন্দর, এবং এই জাতের চাষ করলে এটা বাণিজ্যিকভাবে সম্প্রসারণ করা সম্ভব হবে। এ অঞ্চলে চাইনিজ ও ছাতকি জাতের কমলা চাষ হচ্ছে বেশি। হারুন রশিদ চৌধুরী, চ্যানেল 24, নওগাঁ। এদিকে দিনে দিনে জনপ্রিয় হয়ে উঠছে জয়পুরহাটের দুর্গাদহ কলার হাট। কারণ স্বাদে আর গুণগত মানে এই অঞ্চলের কলার বেশ সুনাম থাকায় রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গা থেকে সেখানে ভিড় জমাচ্ছেন কলা ব্যবসায়ীরা। তবে অতিরিক্ত খাজনা আদায় আর হাটের জায়গার সংকট, এমনটা অভিযোগ রয়েছে ক্রেতা বিক্রেতাদের। হাঁক ডাকে মুখরিত জয়পুরহাটের দুর্গাদহ কলার হাট। বৃহৎ এই হাটে প্রতিদিনই নানান জাতের কলা নিয়ে হাজির হন কৃষক আর ব্যবসায়ীরা। দৈনিক প্রায় 4 কোটি টাকার কলা কেনা বেচা হয় বলে দাবি হাট সংশ্লিষ্টদের। দুর্গাদহ বাজার থেকে কলা ঢাকায় পাঠাই, মুন্সিগঞ্জ পাঠাই, 500-700 কলা কিনি প্রতিদিন। এখন কলার দাম মোটামুটি মিডিলে আছে, এখন বাজার বেশিও না কমও না, মোটামুটি এখন বাজার নিয়ন্ত্রণে আছে। আজকে কলা নিয়ে এলাম আমি 20 ঘাউর কলা নিয়ে আসে বিক্রি করলাম 20 ঘাউরে 2500 টাকা। এতে আমাদের খুব পড়তা আসে না। এবার আমি 7 বিঘা মাটির কলা লাগাছি। জায়গা বেগারে আমরা কৃষকরা ভাই কলা বেচতে পারি না, হাটের জায়গা খুব ছোট, আমরা খুব বেচা কেনা করা খুব সমস্যা হয়। প্রতিদিন এখানে 50টা কলা কিনা বিক্রি করা হয়, কিন্তু জায়গার সমস্যা, জায়গা নাই, আমাদের অসুবিধা, আমরা গাড়ি থুবো কোথায়, কলা কিনে থুবো কোথায়, এলা খুব সমস্যা না হচ্ছে। কলার সরবরাহ বাড়লেও হাটের জায়গা নিয়ে আছে সংকট। এছাড়াও নানা সমস্যার কথা জানালেন ব্যবসায়ী ও ইজাদাররা। খাজনা, ইজাদার, ট্যাক্স বা যেটাই বলেন, সরকার তো টাকা পাচ্ছে, কিন্তু সেই তুলনায় আমরা সুযোগ সুবিধা পাচ্ছি না। আপনাদেরকে সুযোগ সুবিধা যদি একটু বাড়তি করে দেন তাহলে আপনার গৃহস্থরা একটু খুশি, আমরাও খুশি, যানজটও হবে না। এই যানজটটা একটু নিরসনের ব্যবস্থা করে দেন, সামনে হাটের জায়গা আছে, একটু বের করে দিলে সকলে আর কি সুবিধা পায় আর কি। জায়গা এত সংকট, এই সংকটের কারণে রাস্তায় কলা বিক্রি করতে হয় এবং যানজট সৃষ্টি হয়। এই জন্য বর্তমান সরকারের কাছে আকুল আবেদন,
এই হাটকে প্রসারিত করার জন্য সরকার সহযোগিতা করবে এবং যে বর্ষা সময়ে যে এখানে রাস্তা কাদা হয় এই জন্য এই সলেঙ্গে যে ব্যবসা করে তাহলে কৃষকরা এখানে আরও দূর দূরান্ত আরও কৃষকরা আসবে। হাটের পরিধি বাড়াতে উদ্যোগ নেওয়ার আশ্বাস দিলেন কৃষি সম্প্রসারণ ও কৃষি বিপণনের কর্মকর্তারা। জয়পুরহাট জেলায় কলার আবাদ 700 হেক্টরের মতো এবং এই আবাদ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। কৃষকরা কলা চাষে আগ্রহী হচ্ছে এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তাদেরকে কলা চাষে সার্বিক সহযোগিতা করে আসছে। কলা চাষিরা জয়পুরহাটে দুর্গাদহ বাজারে কলা নিয়ে আসে এবং সেখানে কেনাবেচা করে। এই হাটের আয়তনটা একটু কম হয়, তারা একটু অসুবিধায় পড়ে। যদি তাদের এই হাটের আয়তনটা একটু বাড়ানো যায় তাহলে তারা উপকৃত হবে। এই বিষয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কাজ করে যাচ্ছে। কলার বাজারটা সম্প্রসারণের জন্য আমাদের কাছে জানিয়েছেন। আমরা এ বিষয়ে জেলা প্রশাসনের সহযোগিতায় তাদের সমস্যার সমাধানের কথা জানিয়েছি। এছাড়া কলার বাজার আমরা কৃষি বিপণন অধিদপ্তরের মাধ্যমে নিয়মিত বাজার মনিটরিং করছি। এই কলার বাজার নিয়ে যদি কোনো সমস্যা তৈরি হয় বা কোনো অভিযোগ আসে তাহলে আমরা তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। এখান থেকে প্রতিদিন প্রায় 50টা কলা সরবরাহ করা হয় দেশের বিভিন্ন জেলায়। হারুনুর রশিদ, চ্যানেল 24, জয়পুরহাট। দর্শক, এই ছিল আজকের মতো আমার কাছে রাজশাহী বিভাগের সকল খবর। দেখা হবে আগামীতে নতুন কোনো বিভাগের সব জেলার ভিন্ন স্বাদের ভিন্ন রকম খবর নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই চ্যানেল 24 এর সাথেই থাকুন।